বলছেন যে এসএসসি চেয়ারম্যান কোথাও গিয়ে যখন সেদিন প্রেসমিট করলেন তিনি বললেন যে এসএসসি নাকি রাজ্য এবং দুজনে একসঙ্গে মিলে নাকি সুপ্রিম কোর্টে যাবে। তারা আজ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে নাকি চ্যালেঞ্জ ছুটবে সুপ্রিম কোর্টে। অপরদিকে দাঁড়িয়ে তিনি একাধিকবার বক্তব্য রাখছেন যে 26,000 প্রায় শিক্ষকের চাকরি চলে গেল, তাহলে দায়ভার কার বর্তায়? কারণ এতজন কি সত্যিকার অযোগ্য চাকরি প্রার্থী ছিল? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুললেন তিনি। অপরদিকে আজ আশগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদেরকে শোনাবো আগে। আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। চলো দেখবো। আর এই প্রশ্নগুলি সাধারণ মানুষের মনেই যাচ্ছিল, তারা প্রশ্ন করতে ভয় পায়। তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের তিনজনকে। রাজনৈতিক মঞ্চ নাকি বর্তমানে উত্তপ্ত হয়েছে, কারণ কোথাও গিয়ে কলকাতা হাইকোর্টের এই রায় নাকি রাজনৈতিক রায়। বারংবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কি তাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বুলবুলি মাঝি, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তারক দাস, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। রয়েছেন রঞ্জন বিশ্বাস, বিজেপির অপর এক মুখপাত্র। আমি আজকে দিদিকে দিয়ে শুরু করবো। দিদি, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক রায়। বারংবার তিনি একাধিকবার কথাটা বলেছেন, যেখানে বিচারপতি একজন বিজেপির প্রার্থী হয়ে যায়, কোথাও গিয়ে নাকি বিচারপতিরা এখন বর্তমানে বিজেপির দালাল হয়তো হয়ে যেতে পারে। বারংবার এরকম বক্তব্য সামনে এসেছে। সত্যি কি তাই? দেখুন, কে কি রাজনীতি করবে, কোন মঞ্চে দাঁড়িয়ে সে তার পদ নির্ধারণ করবে সেটা তার ব্যাপার। সে বিচারপতি বলে কি সে দেশের নাগরিক নয়? সে তার নিজস্ব কোনো মতামত নেই? সেই কোন দল করবে না করবে এটার সাথে ওই রাজনৈতিক রংটা না মেশানোই ভালো। কারণ দিদি আজকে এই রাজনৈতিক রংটা মেশাচ্ছে, কারণ দিদি অনেক জায়গায় পরাজিত, কোর্টের কাছে অনেকবার থাপ্পড় খেয়েছে। আর আমার বাংলার এই জনগণের টাকা নিয়ে দিদি 9-6 করছে। সুপ্রিম কোর্টে গিয়ে যতবার দিদি রায় জানতে চাইছে, উকিলদের যে টাকা দিচ্ছে সেটা এই বাংলার জনগণের টাকা, এই বাংলার জনগণের কষ্টের টাকা। সেই টাকাকে দিদি ওখানে যাচ্ছে গালে আবার থাবড়া খাবে বলে। কারণ দিদি ভালো মতো জানে 24,640 জনের নিয়োগে কি করে 25,753 জনের কাজ যেতে পারে। তার মানে সেখানেও দুর্নীতি ছিল। তারপরে অযোগ্যদের বহুবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, যে বহুবার বলেছিল যে কজন আছে যারা খালি খাতা জমা দিয়েছে, যারা না লিখে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের নামের লিস্টটা বের করে দিয়ে সরিয়ে দেবে। দিদি ততবার জায়গাটাকে অবহেলা করেছে। আজকে সুপ্রিম কোর্ট দেখাচ্ছে খুব ভালো কথা, দিদি যাক। কেন দিদি আরেক গালে চড় খাবার জন্য যেতে চাইছে? কিন্তু আজকে শুধুমাত্র দিদির কথা আপনি বারংবার বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন। জনগণ দেখতে পাচ্ছে টেলিভিশনের পর্দায়, যারা প্রোগ্রামটা লাইভ দেখছেন তারা ভাবছেন শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নন, এসএসসির চেয়ারম্যানও সেদিনকে প্রেস মিট করে এই বার্তা দিয়েছিলেন। আমি আসবো তারকদার কাছে। তারকদার, তৃণমূল কংগ্রেস থেকে কোথাও গিয়ে জোড়া ধাক্কা খাচ্ছে বিভিন্ন কাণ্ডে, সেটা সন্দেশখালী কাণ্ড হোক। অপরদিকে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী যখন এই রায় দিল কলকাতা হাইকোর্টে, সেই ডিভিশন বেঞ্চ, একদিকে দেবাংশু বসাক বিচারপতি, অপরদিকে বিচারপতি রশিদি, দুজনের ডিভিশন বেঞ্চ যখন এসএসসি মামলায় এই রায়দান দিচ্ছে, তার 48 ঘন্টা আগে রাজ্যের সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন 48 ঘন্টার মধ্যে নাকি বোম ফাটবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন গদ্দার নাকি সব জানতো যে কোথাও গিয়ে নাকি বিচারপতিরা এই রায় দেবে। তাহলে বারংবার তিনি ইঙ্গিত করছেন যে বিচারপতিদের রায় বিজেপি নাকি আগে থেকে জানে। সত্যি কি তাই? এটা 100% ম্যানিপুলেশন। এটা 100% ম্যানিপুলেশন। কোর্টের রায়ের আগে আমি তোমাদের এই আগের দিনকেও তোমাদের অন ক্যামেরায় বলেছিলাম যে আজকে আমরা দেখতে পেলাম যে একের পর এক রায়গুলো বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে চেষ্টা করলেন। তারপরে হঠাৎ তিনি ওইখান থেকে বেরিয়ে গিয়ে ডাইরেক্ট বিজেপি দলের ক্যান্ডিডেট হলেন এবং একজন বিজেপির নেতা পরিষ্কারভাবে বলে দিলেন যে আমি বোম ফাটাবো। সেই বোমটা কি? সেই বোমটা হচ্ছে আমাদের 26,000 ছেলে মেয়ে, বাংলার 26,000 বেকার ছেলে মেয়ে, তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হলো। তাদেরকে চাকরি থেকে খালি বঞ্চিতই করা হলো না, যারা চাকরি ছিল গ্রুপ ডি, গ্রুপ সি এবং যারা এসএসসি শিক্ষক, তাদেরকে কি করা হলো? তাদেরকে করলো কি? তাদেরকে নিয়ে
বললো যে খালি চাকরি যে করবে না, তারা একদম মানে যারা চাকরি যতদিন করেছে। আমি একটা অন্য ছবি দেখাবো। একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আমি একটু ক্যামেরাকে দেখাতে বলবো। একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে ওখানে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাচ্চাটাকে নিয়ে যদি আমি একটু কথা বলি অন ক্যামেরায়, বারংবার তিনি আজকে যখন আউশগ্রামে সভা করছেন, রঞ্জনের পরের প্রশ্নে আমি আপনার কাছে আসবো, এরকম একাধিক বাচ্চার জীবন নষ্ট হতে পারে যদি এরকম ভাবেই একাধিক শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদম বলছেন। অপরদিকে দাঁড়িয়ে যদি আমরা সেই শিক্ষক নিয়োগের ব্যাপারটা দেখি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর ফ্ল্যাটের তলা থেকে 51 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। বারংবার নরেন্দ্র মোদী সরকারের একাধিক মন্ত্রীরা, যারা আমি ধরে নিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এলেন, তিনি বলছেন যে মন্ত্রীর ফ্ল্যাট থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হয়, কালো টাকা উদ্ধার হচ্ছে, তাহলে তিনি আবার শিক্ষামন্ত্রীও ছিলেন। তাহলে বাংলার শিক্ষার অবস্থা কি সেটা দেখার বিষয়। আমি যে বাচ্চাটাকে দেখালাম, তারাও আজকে হয়তো তার 5 বছর বয়স, দুদিন পর তার 15 বছর বয়স হবে। তাদের যখন বয়স বাড়বে, তাহলে শিক্ষা ব্যবস্থা বাংলায় সত্যি কি তাদের তলানিতে গিয়ে ঠেকছে? দেখুন, আমি প্রথমেই বলি জাস্টিস ডিলেড বাট নেভার ডিনাইড। আমাদের কলকাতা হাইকোর্টের এক্স বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যে বাংলার মানুষ, বাংলার শিক্ষা ব্যবস্থা, ভগ্নপ্রায় শিক্ষা ব্যবস্থা, বাংলার বিকিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস এবং এসএসসি সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ। এটা আমরা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি করেনি, এটা সুপ্রিম কোর্ট করেছে। এই 2 জন ডিভিশন বেঞ্চের বিচারপতিকে নির্দেশ দিয়েছেন যে আপনারা আগামী যে তদন্ত প্রক্রিয়া আছে সেইটাকে আপনারা দেখুন, এই কি ধরনের দুর্নীতি হয়েছে, কি প্রকারের দুর্নীতি হয়েছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, তৃণমূল কংগ্রেস বলেছিল সততার প্রতীক। এনডিএতে তৃণমূল কংগ্রেস অটল বিহারী বাজপেয়ীজির সময় যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কফিন কেলেঙ্কারি, জর্জ ফার্নান্ডিস এক কথায় মন্ত্রিসভা ছেড়ে, কয়লা মন্ত্রী ছেড়ে চলে এসেছিল। আজকে যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকে, আজকে যদি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মধ্যে মান সম্মান সম্ভ্রম থাকে, ইমিডিয়েট তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা না বলে তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত ছিল। আজকে 26,000 নয়, শুধুমাত্র 6,000 চাকরি, 19,000 যারা জেনুইন মেধাযুক্ত চাকরি প্রার্থীরা রয়েছে, তারা চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি আজকে প্রশ্নের চিহ্নের সামনে এসছে। তার কারণ কলকাতা হাইকোর্ট বারবার বলেছে, এসএসসি কে বারবার নির্দেশ দিয়েছে, আপনারা যে রেজাল্ট করেছেন, ওএমআর শিটগুলো করেছেন, সেগুলো দিন, আমরা দেখব কারা কারা মেধাযুক্ত আছে আর কাদের আপনারা পয়সা। রঞ্জন দা, তদন্তের ভার কার ওপর ছিল? তদন্তের ভার তো কলকাতা পুলিশের কোনো রকম আধিকারিক করেননি, তদন্ত ভার কিন্তু রাজ্য পুলিশ করেনি, সিবিআই ছিল। সিবিআই তাহলে কেন যোগ্য যারা প্রার্থী তাদের তালিকা আলাদা করতে পারলো না, যারা অযোগ্য প্রার্থী তাদের তালিকা আলাদা করতে পারলো না? আমি এই বিষয়ে আসবো। এটাই তো আমাদের বক্তব্য, যে সিবিআই কোর্ট তারা দায়িত্ব নিল এবং তার আগে আমাদের সিবিআই তদন্ত করবে। তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসএসসির ছাত্রছাত্রীদের নিয়ে একাধিকবার মিটিং করলো। মিটিং করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি ঠিক করলেন। ঠিক করার পরে যখন ব্রাত্য বসু বললেন, তখন ওরা আবার কোর্টে চলে গেল। বারংবার কোর্টে গিয়ে আমাদের এই যে বাংলার 26,000 ছেলেমেয়ের আজকে কপাল পুড়ল, ডিউ টু রেসপন্সিবিলিটি ফুললি বিজেপি অ্যান্ড বিজেপি। মানে বিজেপি তাহলে সব দোষ? মানে এতজনের চাকরি চলে গেল, হয়তো যেই চাকরিগুলো গেল, তারা হয়তো বর্তমানে আজকে তারাও ভাবছে যে কোথাও গিয়ে যদি আমি যোগ্যভাবেই চাকরি পেয়ে থাকি, আজকে কোথাও গিয়ে যারা অযোগ্য তাদের জন্য যোগ্যতার চাকরিটাও চলে গেল, তাদের বর্তমানে তাহলে কি অবস্থা বুলবুলিদি? তাদের দোষও তো দাদা দিয়ে দিচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির। ভেবে দেখুন, 19,000 ছেলে মেয়ে, আমার এই বাংলার ভাই বোনেরা 19,000 যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের এই বর্তমান সরকারের অপদার্থতার জন্য, আর 6,000 যেভাবে বিনা লিখে খাতা জমা দিয়েছে, টাকার বিনিময়ে যে চাকরি পেয়েছে, তাদের জন্য চাকরি গেছে। এই এক এটা কে ঠিক করলো? এই যে 5,000 অবৈধভাবে কোর্ট ঠিক করেছে। এটা কে ঠিক করলো? সিবিআই ঠিক করলো। তাহলে সিবিআই ইন্ডিকেট করেছে যে 5,000 ছাত্রছাত্রী তারা অবৈধ। সিবিআই বলছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে সংস্থাকে নাইসাকে 10কে বাদ দিয়েছে, নাইসার যে হার্ড ডিস্কগুলো তাদের আছে। কি বল? আজকে আমি আসবো এক মিনিট, আপনারা থামুন, আমি আসবো। আগের প্রশ্ন
আজকে যেই সমস্ত রঞ্জন দা এক মিনিট আগে আজকে যে সমস্ত প্রশ্ন বারংবার জনগণের মনেও যাচ্ছে, একদিকে যোগ্য চাকরি প্রার্থী, অপরদিকে অযোগ্য চাকরি প্রার্থী, যারা 2016 সাল থেকে 24 সাল অবধি ধর্মতলাটাকে বর্তমানে ধর্মতলায় পরিণত করেছে, তারা 8 বছর ধরে সেখানে ধর্ণা মঞ্চ করে রেখে তারা একটি বক্তব্য রাখছেন, তারা নাকি আংশিক খুশি, কারণ কোথাও গিয়ে কলকাতা হাইকোর্ট যে 281 পাতার রায় বার করলো, সেই 281 পাতায় স্পষ্টভাবে বলেছে যে আবার নাকি নতুন করে নিয়োগ চালু হবে। অপরদিকে যেই 8 বছর ধরে যারা বর্তমানে বসে রইলেন সেই গাছের তলায়, তাহলে তাদের চাকরি দেওয়ার কথা কিন্তু একবারও কলকাতা হাইকোর্ট বললো না। প্রশ্ন বর্তমানে রঞ্জন দা এখানেই দাঁড়াচ্ছে, তাহলে আবারও যারা পরীক্ষায় পাশ করলো, দুবার ইন্টারভিউতে বসলো, শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়, আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যারা রাস্তায় নামলো, ডোরিনা ক্রসিং এ তারা রাস্তার উপর শুয়ে পড়লো, তারা বলছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে কেন বলছে না। কারণ কোথাও গিয়ে সিবিআই তদন্ত করছিল, সিবিআই একদিকে ঠিক করে রিপোর্ট প্রকাশ করতে পারছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এসএসসি যাচ্ছে, জনগণ ভাবছে বর্তমানে বাংলায় হচ্ছেটা কি হচ্ছে দাদা? দেখুন, কোর্টের রায় আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে যতটুকু বুঝেছি, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সুপার নিউমেরারি পোস্ট করার করে এই সমস্ত অযোগ্য যারা চাকরি করছে, যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে যারা চাকরি করছে, তাদের চাকরি যাতে না যায়, তারা ঠিক করেছে, তাদেরই তো দায়িত্ব যে তাদের বাদ দিয়ে, তাদের 5,000 বাদ দিয়ে 21,000 লোক করার চেষ্টা করছিল। আগে কিন্তু এই প্রশ্নটা বারো না, আমি আসবো দিদির কাছে। বলবো দিদি, সুপার নিউমেরিক পদ দর্শকদের জানিয়ে রাখবো, সুপার নিউমেরিক পদ কি? সুপার নিউমেরিক পদ হচ্ছে অতিরিক্ত যে পরিমাণ পদ বাড়ানো হয়েছিল, এবং গতকাল আমরা জানতে পারলাম যেখানে কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রত্যেককে চাইলে কিন্তু জেরা করতে পারে, এবং সেই জেরাতে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে, মাননীয় বিচারপতিরা স্পষ্ট বলছে, সুপার নিউমেরিক পদের মাধ্যমে নাকি অতিরিক্ত পরিমাণ টেবিলের তলে দিয়ে টাকা দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বিজেপির অভিযোগ, এবং সেই টাকা দিয়ে নাকি যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে। সত্যি কি তাই? না, এটা বিজেপির অভিযোগ নয়, এটা যারা চাকরি পেয়েছে বা যারা চাকরি পায়নি 8 বছর ধরে, যারা চাকরি পেয়েছে তারা বলছে, যারা চাকরি পেয়েছে তারা বলছে, তারা কে বলছে? আমার এই প্রশ্ন, তারা কে বলছে? আমি আসবো। আপনি অন এয়ার বলেছেন, আমি আসবো। আমি আসবো। এক মিনিট বলতে দেবো। আরে বাবা, শান্তন। আপনি টেলিভিশনে, দিদি এটা কোনো রেকর্ডেড প্রোগ্রাম না, টেলিভিশন লাইভে আপনি অন এয়ার বলছেন যে যারা আজকে অযোগ্য তারা নাকি বলেছেন। কে বলেছে? নাম বলুন। আমি আপনাকে মনে করি আপনি বললেন তো? আমি অবশ্যই বলেছি তো অন ক্যামেরায়। আমি বলুন ভুল হয়েছে। না, একদম না, আমি বলে দিচ্ছি। কথাটা তো বলতে দিন, কেন না, কে হয়েছে? নামটা বলুন আপনি। কলকাতা হাইকোর্ট, আমি স্পষ্ট প্রশ্ন, কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে না। আমি আসবো। এক মিনিট। এখানে বর্তমানে আমি ক্যামেরাকে দেখাতে বলবো, অনেকে দাঁড়িয়ে আছেন। আমি আসবো। আমি আসবো। অনেকে দাঁড়িয়ে আছেন। আমি আসবো, বলতে দেবো। কলকাতা হাইকোর্ট, আমি আসবো। সবার উপরে কি যদি করতো? সবার উপর তো আদালত কোন রকম, আরে দিদি আপনি শান্ত হন। আদালত কোন রকম নাম বলছে না, পুলিশ নাম বলছে না, সিবিআই নাম বলছে না, হঠাৎ করে নামটা বুলবুলি মাঝির কাছে চলে এলো। আমি বলে দিই তাহলে পুরো কথাটা শুনুন। হঠাৎ করে একটা প্রশ্ন তুলে নিয়ে কথা বলবে না। আপনি তো ভুল। চাকরি না, একদম নয়। যে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে তাদের প্যানেল লিস্টে যাদের নাম ছিল, যাদের নাম্বারের ভিত্তিতে যারা ছিল, যারা আজ রাস্তায় বসে রয়েছে, তারা বলেছে যে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাইনি, এবং আমার ওর আগের নাম্বারটা ছিল কি পরের নাম্বারটা ছিল, কিন্তু দাদা কাউন্টার কে বলেছে? একজন নাম বলুন। এটা বাংলার ছেলে মেয়েদেরকে অপমান করা হচ্ছে। একজন বাংলার ছেলে মেয়েদেরকে একজন টাকা দিয়েছে, স্বীকার করেছে। আমি আসবো। সব থেকে বড় ভুল সোশ্যাল মিডিয়াতে যদি আমি আজকালকার দিনে মিমের জগতে আসি, মিম ট্রোলের জগতে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে বাঙালি সব থেকে বড় ভুল হচ্ছে 2011 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে দিয়ে জেতানো। সত্যি কি তাই ভুল মনে হয়েছিল কোথাও গিয়ে? কারণ আপনারা না যদি একদমই তাই হয়, তাহলে বারংবার তাহলে বিজেপি কোনো রকম কাজকর্ম করতে পারছে না। কারণ আজকে অমিত শাহ প্রথমে বললেন 35টার টার্গেট, পরে বলছেন 30টার টার্গেট। বিজেপি নাকি কোথাও গিয়ে তাহলে ভয় পাচ্ছে। না, দেখুন, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, বাই দ্য পিপল, ফর দ্য পিপল,
অফ দ্য পিপল, সে তো 4টা জুন বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস তো সবুজ আবির মেখে বেরিয়ে গেছে, 4টা জুনের পর চারিদিকে রাঙে দে তু মোহে গেরুয়া জয় শ্রীরাম হবে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা নির্লজ্জের দল। তৃণমূল কংগ্রেস ডেমোক্রেসি মানে না, তৃণমূল কংগ্রেস কোর্ট প্রসেসিং মানে না, তৃণমূল কংগ্রেস কনস্টিটিউশন মানে না। আজকে সুপ্রিম কোর্টের আপনার ট্যাক্সের টাকা দিয়ে অভিষেক মনু সিংভি থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি এই সমস্ত বড় বড় লয়ারদের হায়ার করে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে, সেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে 25,753 জনের মধ্যে 6,000 জন যারা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, যা আমরা দেখেছি, আমরা প্রিন্ট মিডিয়া দেখেছি, ইলেকট্রনিক মিডিয়া দেখেছি। জীবন কৃষ্ণ সাহা পাঁচিলে উঠে গেছিল, জীবন কৃষ্ণ সাহা স্যার। আমি আসবো। আপনারা বারংবার বলছেন, আপনারা না, আমি থামতে বলবো 1 মিনিট। তারকদা, বারংবার জনগণ দেখতে পাচ্ছে যে কোথাও গিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা এরকম একাধিক নাম উঠে এলো, সবার উপরে রয়েছেন পার্থবাবু, তারপরে এরকম একাধিক নাম উঠে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা, সেখানকার একাধিক মানুষ যেরকম জড়িত থাকতে পারে, বারংবার বিজেপি অভিযোগ তুলছে। অপরদিকে তাদের টেলিভিশনের পর্দায় জনগণ দেখতে পেল 2022 সালের জুন মাসের পর থেকে একাধিক ব্যক্তি জেলে চলে গেলেন। আমি নামগুলো একটু আগেই বললাম। তখন আপনাদের মনে হয়নি যে বাংলার ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে রয়েছে, যারা বারংবার যোগ্য হয়েও অযোগ্যদের মতন ব্যবহার পাচ্ছে সাধারণ মানুষের থেকেও, তাহলে তাদের জন্য তারা এখন তৃণমূল কংগ্রেস ভাবেনি কেন? ভাবেনি কেন? ব্যবহার পাচ্ছে না। বাংলার শিক্ষামন্ত্রী বারবার তাদের সঙ্গে দরবার করেছে। লাভটা কি হয়েছে? লাভটা কি হয়েছে? আমি আসবো। লাভটা কি হয়েছে দাদা? একটা সবার ওপরে কোর্ট, বিচার সবার ওপরে কোর্ট, কোর্টে গিয়ে যখনই একটা সিস্টেমে আসা হচ্ছে, যখনই একটা সমস্যা সমাধানের দিকে আমরা এগোচ্ছি, তখনই ওরা কোর্টে গিয়ে এটাকে স্টপ করে দিচ্ছে। এটাই তো রাজনীতি করছে। কলকাতা হাইকোর্টও এই রায়টা দিচ্ছে, তখন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন? দেখুন, কথাটা বলতে দিতে হবে, একটু থামতে বলবেন। প্রথম কথা হচ্ছে, দাদারা যে কথাটা বলছে যে কোর্টের রায় এরা মান্যতা দেয়, তাহলে কোর্টই তো রায় দিয়েছে, বিজেপি তো রায়টা দেয়নি যে এই 21,000 যেটা গেল 26,000-এর চাকরি, প্রায় 26,000-এর, সেটা কিন্তু কোর্ট রায় দিয়েছে। কোর্ট বলেছে যে যারা যোগ্য তাদের সাথে অযোগ্যরা যুক্ত আছে। এই সরকার, দাদা কথা বলতে দিতে হবে, আমি কথা বলছি না, কথাকে বলতে বলুন। যখন কোর্ট রায় দিল যে এদেরকে আগে 5,000-এর নামের লিস্ট দিতে হবে, তখন এই রাজ্য সরকার অকর্মতার পরিচয় দিয়েছে, অপদার্থতার পরিচয় দিয়েছে। সে দিতে পারেনি সেই লিস্টটা, ওএমআর সিট, সে তো আমরা দেখেছিলাম বাগান বাড়িতে নিয়ে গিয়ে জ্বালানো হচ্ছিল, মুড়ি চালাচ্ছিল, কথা হচ্ছে না। মিডিয়া দেখিয়েছে, মিডিয়া দেখিয়েছে, কিন্তু আজকে বারংবার আমি যদি দেখি, আমি আসবো। তারকদা, ওএমআর শিট ট্যাম্পারিং এর বিষয়ে জনগণ দেখেছে, কলকাতা হাইকোর্ট বারংবার বলেছে যে ওএমআর শিটের কথা নাকি বারংবার উঠে এসেছে। অপরদিকে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন বারংবার যাচ্ছে, তাহলে যারা আজকে পরীক্ষা দিয়েছিল এবং যখন এই 26,000 প্রায় 25,753 জনের চাকরি বাতিল করা হলো, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বার্ষিক 12% সুদের হারে তারা নাকি 4 মাসের মধ্যেই বেতন ফেরত দিতে হবে। আমি ধরে নিলাম যদি কারোর মাসিক বেতন 20,000 টাকা করে হয়, বার্ষিক যে হিসাব হচ্ছে সেখানে 18 লক্ষ টাকা তাকে দিতে হচ্ছে। এত পরিমাণ টাকা 4 মাসের মধ্যে দেওয়া কি সম্ভব ছিল? কি মনে হয়েছিল? এটাই তো আমাদের বক্তব্য, যে এটা কি কোনো সম্ভব? যদি তোমাদের কাছে 5,000 ছাত্রছাত্রীদের মনে হতো অবৈধ, তাহলে তাদেরকে ক্যান্সেল করে বাকি যে 21,000 ছাত্রছাত্রী বা গ্রুপ ডি বা গ্রুপ সি এর তাদেরকে নিয়োগ করা হতো, করে তারপরে সেটাকে দেখা হতো। একজনকে বার করুক যে ঘুষ দেওয়া হয়েছে, তার একটা নজির বার করুক, এবং বোঝের কার বান্ধবী কাছ থেকে কি পাওয়া গেছে, এটা বড় কথা নয়। পার্থ চ্যাটার্জির মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মন্ত্রী ছাড় পায় না, কাউন্সিলর ছাড় পায় না, এমএলএ ছাড় পায় না, কোন নেতা ছাড় পায় না। এতটাই ছাড় পাচ্ছে না, সেই কারণেই ছাড় দিয়ে হয়তো 25,753 জনের চাকরিটা চলে গেল। একদমই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্লাড প্রেসার হাই হয়ে গেছে, এত দুর্নীতি। অনুব্রত মণ্ডল জেলে চলে গেছে, শেখ শাহজাহান নেই, বালু নেই মিড ডে মিলের দুর্নীতি করে। তারপর এই লোকসভা ইলেকশন চলছে, 2019-এ যারা বিজেপিকে ফিনিশ করবার কথা বলেছিল সেই তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার মিডিয়ার সামনে বলেছে একটা দুর্নীতির প্রমাণ দিন, যেখানে বলবেন গিয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নেবো। আজকে কোথায়? আজকে তারা কেন বলছে এই রায় অবৈধ? আজকে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী
বলছে এই রায়কে আমি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব, আমি তো বারবার একই কথা বলছি, জাস্টিস ডিলেড বাট নেভার ডিনাইড। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিভিশন বেঞ্চ দুজন বিচারপতি রায় দিয়েছে, ন্যূনতম লজ্জা, চক্ষু লজ্জা যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এমএলএ এমপিদের থাকে, তাহলে ইমিডিয়েট রেজিগনেশন দিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল লোকসভা ইলেকশন চলছে, চলুন লোকসভার সঙ্গে বিধানসভা ইলেকশনটাও করে নিই। দিদি। মানুষের পাস বুঝে নিই। একটা কথা বুঝুন, যে যিনি চেঁচাচ্ছেন তৃণমূলের মুখপাত্র হয়ে এসে, ওরা চেঁচাবেই, কারণ ওদের কাছে পায়ের তলার মাটি নয়, পুরো ওরা গর্তে ঢুকে গেছে। এই কথা বলেনি, এরা এতটাই মূর্খ হয়ে গেছে যে এরা খালি বলবে কি প্রমাণ দাও। প্রমাণ যখন পার্থ চ্যাটার্জি, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার যখন দুর্নীতি ধরা পড়লো, বললো আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি। তারপরে যখন আবার লালু, কালু, অভিজিৎ সবাই ধরা পড়ছে, নাম বলা যাবে না এদের কাছে, যারা ধরা পড়ছে তখনই বলছে আমরা দল থেকে বহিষ্কার করছি। লাস্ট আমরা সন্দেশখালীর মা বোনেদের কান্নার জন্য শাহজাহানকে যখন দেখলাম বের করলো, তখন দিদি বললেন যে আমরা দল থেকে বহিষ্কার করছি। এরাই চেঁচাতে পারে কারণ বাংলায় দুর্নীতি এরাই করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 5,000 মানুষের জন্য আজ 19,000, 21,000, যেটাকে আপনারা বলবেন না কেন, ততজনের চাকরি চলে গেল। তাদের বাচ্চারা কি খাবে, এই চিন্তাটা আমাদের মমতা ব্যানার্জির আগে করা উচিত ছিল, যখন হাইকোর্ট কন্টিনিউ বলে গেছে যে 5,000 যখন দুর্নীতিগ্রস্ত আছে এদের নামের লিস্টে এদের ওএমআর সিট দাও। এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মনে যাচ্ছে, কারণ আজকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে যখন এই রায় দেওয়া হয়েছিল গত দুদিন আগে, তারপরে কিন্তু আজকে এসএসসি তরফ থেকে কিন্তু সেখানে পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং অপরদিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন, এবং সেখানে কিন্তু অবশ্যই যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদেরকে ডেকে তিনি নিয়ে যাবেন, এমনটাও বলছেন। তবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর সুপ্রিম কোর্টে যদি ধাক্কা খায় রাজ্য সরকার, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি করণীয়, এখন সেই প্রশ্নটি জনগণের মনে জেগেছিল, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা জগৎ।